আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ এনটিভি রুট নিউজে। সাথে রয়েছে শামসুল তালুকদার তারেক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। প্রিন্স ফিলিপ তার গাড়ির ধাক্কায় এক নারী আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ক্ষতিকর কন্টেন্ট ছড়াতে ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়া ফার্মগুলো বন্ধ করে দেওয়া হতে পারে, সতর্ক করেছেন যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক। এবং কর্মক্ষেত্রে চিকিৎসকরা উপস্থিত না থাকলে ওএসডি করতে এবং নার্সরা রোগীদের সঠিক সেবা না দিলে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ তার গাড়ির ধাক্কায় এক নারী আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। রোববার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়। 17 জানুয়ারি নরফোক বেলা 3টার দিকে প্রিন্স ফিলিপের ল্যান্ড রোভার গাড়িটি আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দ্বিতীয় গাড়ির আরোহীদের মধ্যে এমা ফেয়ারউইদার্স নামের একজনের কবজি ভেঙে যায় এবং চালকের হাঁটুতে জখম হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার সময় প্রিন্স ফিলিপের গাড়িটি সড়কে উল্টে যায়। পথচারীদের সহায়তায় তিনি বেরিয়ে আসেন, তবে তিনি অক্ষত ছিলেন। সানডে মিরর জানায়, রাজপরিবারের 97 বছর বয়সী এ সদস্য এমা ফেয়ারউইদারকে 21 জানুয়ারি চিঠি লিখেছেন। সেই চিঠির একটি কপি পত্রিকায় প্রকাশ করে। তবে এমা এ ধরনের কোনো চিঠি পাননি বলে সানডে মিররের কাছে অভিযোগ করেন। নীলকালিতে ফিলিপের স্বাক্ষর করে লেখা সেই চিঠিতে বলা হয়, এই দুর্ঘটনা আমার ভাগের দায়ের জন্য আমি কতটা অনুতপ্ত তা আমি আপনাকে জানাতে চাই। যতদূর মনে করতে পারি আমি গাড়িটিকে আসতে দেখিনি এবং আমি এই ঘটনার জন্য খুবই অনুতপ্ত। সোশ্যাল মিডিয়া ফার্মগুলো যদি তাদের প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকর কন্টেন্টগুলো সরাতে ব্যর্থ হয়, তাহলে সোশ্যাল মিডিয়া ফার্মগুলো বন্ধ করে দেওয়া হতে পারে, সতর্ক করেছেন যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক। মলি রাসেল নামে এক কিশোরীর আত্মহত্যার পর তার পরিবার তার ইনস্টাগ্রামের আত্মহত্যার ব্যাপারে ক্ষতিকর কন্টেন্ট খুঁজে পাওয়ার পরিপ্রেক্ষিতে হেলথ সেক্রেটারি এই মন্তব্য করলেন। বিবিসির অ্যান্ড্রু মার শোতে তিনি বলেন, যদি সোশ্যাল মিডিয়া ফার্মগুলো এ ব্যাপারে তাদের যা যা করণীয় তা করতে ব্যর্থ হয়, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এদিকে মলির বাবা বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেন, তিনি বিশ্বাস করেন ইনস্টাগ্রাম তার মেয়ের হত্যার পেছনে দায়ী। অন্যদিকে ইনস্টাগ্রাম জানিয়েছে তারা তাদের পলিসি এবং প্রযুক্তি পুরোপুরি প্রয়োগ হচ্ছে কিনা খতিয়ে দেখছেন। Yes, absolutely. Now, I think that lots of people feel powerless in this situation, but of course we can act. We are a nation state. Parliament is sovereign, as we're discovering in the Brexit process. We can legislate if we need to. It would be far better to do it in concert with the social media companies, but if we think they need to do things that they are refusing to do, then we can and we must legislate. We are masters of our own fate as a nation, and we must act to make sure that this amazing technology is used for good. Well, ultimately, Parliament does have that sanction. Yes, it's not where I'd like to end up in terms of banning them, of course, because there's a great positive to social media too. But we run our country through Parliament, and we will and we must act if we have to. ইতালিয়ান স্থানীয় প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে ইন্টিগ্রেশন এবং প্রবাসে ও দেশে অভিবাসীদের সমস্যা সমাধান নিয়ে সিসিলির পর্যটন নগরী কাতানিয়ায় অনুষ্ঠিত হয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন আয়রার কার্যনির্বাহী পরিষদের 15তম সভা। সভার বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। দক্ষিণ ইতালির দ্বীপ সিসিলির পর্যটন নগরী কাতানিয়ার শেরাটন হোটেলের কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হল অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার কার্যনির্বাহী পরিষদের 15তম সভা। আইবা বিভিন্ন ইস্যুতে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবি আদায়ে সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন এবং মহাসচিব কাজী এনায়েতুল্লাহর নেতৃত্বে প্রবাসীদের স্বার্থে ইউরোপের বিভিন্ন দেশের প্রশাসনের সাথে বাংলাদেশ সরকারের একটি নিবিড় সম্পর্ক স্থাপন করেছে। যে কোনো জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে প্রবাসীদের সঠিক সমাধানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী এই সংগঠনটি। এবং প্রবাসীদের দুঃখ কষ্টের কথা আমরা সংসদের মাধ্যমে গিয়া বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার বিশ্বাস যে আমাদের এই দাবি এবারে তিনি হয়তো পূরণ করতে চেষ্টা করবেন। সবাই প্রবাসী বাংলাদেশ কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেন এবং রেমিটেন্স যোদ্ধাদের দেশের সার্বিক মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা আছে বলে মনে করেন। রাজনৈতিক স্বাধীনতা পরে আমরা এখন অর্থনৈতিক স্বাধীনতার যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে আপনারও সৈনিক,
ইউরোপ তথা বিশ্বের সমস্ত বাংলাদেশের প্রবাসীরা সৈনিক জনগণের সার্বিক জীবনযাত্রার উন্নয়নে কাজ করার এবং তাদেরকে এই স্বাধীনতার অর্থনৈতিক ফসলটা পৌঁছে দেওয়ার ব্যাপারে এই প্রবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আইবার ১৫তম এক্সিকিউটিভ মিটিং এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইতালিতে দায়িত্বরত মাননীয় রাষ্ট্রদূত আব্দুস সুবহান শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইতালিয়ান স্থানীয় প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা। এ সময় রাষ্ট্রদূত আইবার সফলতা কামনা করেন এবং কমিউনিটিকে এগিয়ে নিতে ইন্টিগ্রেশনের উপর জোর দেন। সবকিছু পাওয়ার পরও আমরা যদি ইন্টিগ্রেটেড না হতে পারি এই সোসাইটির সাথে, তাইলে আমাদের কিন্তু পিছিয়ে থাকতে হবে। সুতরাং এই ইন্টিগ্রেশনের উপরে কাজ করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে আইবার পক্ষ থেকে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। উপদেষ্টা লুৎফর রহমানের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির আহমেদ ফিরোজ, ফখরুল আলম সেলিম, ডক্টর ফরহাদ আলী খান এবং স্থানীয় কমিউনিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার কার্যনির্বাহী পরিষদের ১৫তম সভার সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে দেশ বিদেশি ভূমিকা রাখার পাশাপাশি বর্তমান সময়ে সংকটময় প্রবাসীদের সমস্যা নিরসনে সহায়তা করবে বলেও অনেকেই মন্তব্য করেন। পরে আইবার কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। মনিরুজ্জামান মনির, এনটিভি, ইউরোপ নিউজ, কাতানিয়া, ইতালি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিপাইনের একটি দ্বীপে অবস্থিত গির্জার জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোকজন রয়েছে। এতে আহত হয়েছে প্রায় ৪৩ জন। রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার দক্ষিণ ফিলিপাইনের সুলু প্রদেশে এই বোমা হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ এ হামলা করেছে। সুলুর সামরিক মুখপাত্র এডগার আরেভালো এক রেডিওকে বলেন, নিহতদের মধ্যে ৫ জন সেনা সদস্য ও ১২ জন বেসামরিক লোক রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মুখপাত্র আরও জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে যখন গির্জার লোকেরা জোলা ক্যাথেড্রালের ভেতরে অবস্থান করছিল। এরপরই গাড়ি পার্কিংয়ের জায়গায় দ্বিতীয় বিস্ফোরণটি সংঘটিত হয়। এই বিস্ফোরণ কে ঘটাতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অঞ্চলে আবু সায়াফ নামে একটি জঙ্গি সংগঠন খুবই শক্তিশালী, তারা এটা করতে পারে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। সিলেটে পৃথক পৃথক উপজেলায় ৪টি ফ্রি মেডিকেল ক্যাম্প অংশ নিতে ১৭ সদস্যের ব্রিটিশ বাংলাদেশি মেডিকেল টিম বাংলাদেশে যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি শুক্রবার। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের মৌলভীবাজার, বিয়ানীবাজার, বিশ্বনাথ ও কানাইঘাট উপজেলা মেডিকেল ক্যাম্পে অংশ নেবেন তারা। দ্য বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নামক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশগামী তরুণ এই প্রফেশনালদের নিয়ে গত ২৬ জানুয়ারি শনিবার পূর্ব লন্ডনের ব্র্যাডিয়ার সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য যৌথভাবে সহযোগিতা করছে বিআরটি ইউকে ও বিএমআরএফ নামক চ্যারিটি সংগঠন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উক্ত মেডিকেল টিম সিলেটে একটি ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের আয়োজন করবে, যার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তরা পরবর্তীতে স্থানীয়দের ফার্স্ট এইড কোর্স করাতে সক্ষম হবেন। এছাড়া বাংলাদেশে ভবিষ্যতে আরও ৩টি দীর্ঘমেয়াদী প্রজেক্টের প্রাথমিক কাজ নিয়ে স্থানীয়দের সাথে কথা বলবে। সেগুলো হচ্ছে টেলিমেডিসিন অ্যাপ, আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ প্রতিষ্ঠা এবং গ্রামের ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে তোলা। বিএইচডিআই এর প্রেস অ্যান্ড কমিউনিকেশন অফিসার আখলাক পান্নার পরিচালনায় প্রেস ব্রিফিংয়ের টেলিমেডিসিন বিষয়ে বক্তব্য রাখেন ডাক্তার আক্তার উজ্জামান, নার্সিং কলেজ বিষয়ে বক্তব্য রাখেন ডাক্তার সাইমা চৌধুরী ও ফাতিমা জান্নাত রেহনেমা, গ্রামীণ হেলথ নেটওয়ার্ক বিষয়ে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল আলিম, ফ্রি মেডিকেল ট্যুর নিয়ে বক্তব্য রাখেন শামীম আহমেদ। 4টা মেডিকেল ক্যাম্প করার লাগি, 4টা হইব বিশ্বনাথ, বালাগঞ্জ একটা, বিয়ানীবাজার একটা, মৌলভীবাজার একটা, আর কানাইঘাট একটা। আর এটার সাথে আমরা অলসো একটা ফার্স্ট এইড ট্রেনিং কোর্স করবো। আর আসার পরে আমরা 3টা বড় প্রজেক্ট ইনশাআল্লাহ আমরা লঞ্চ করবো। একটা হইল টেলিমেডিসিনের উপরে, 2 নম্বরটা হইল একটা নার্সিং কলেজ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নার্সিং কলেজ। আর 3 নম্বর আমরা একটু এই গ্রামের ডাক্তারগুলো যারা আছে তারা একটু স্ট্যান্ডার্ডাইজ করার, তারা একটু ট্রেনিং দেওয়া, মানে তার লেভেলটা একটু আপ করার। কিশোরগঞ্জের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে কিশোরগঞ্জ ইউকের ব্যানারে সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফিরাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের পপলারস্থ নূরে মদিনা সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নাজমুল হক এবং পরিচালনা করেন
মোস্তাক রহমান। সৈয়দ আশরাফের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর SM জাকারিয়া হক, মোস্তাফিজুল ইসলাম, কয়সার কিবরিয়া শিপন, লিয়াকত ভুইয়া সহ আরও অনেকেই। পরিশেষে নূরে মদিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা শফিকুর রহমান বিপ্লবী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং শেখ হাসিনার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য মহিলা লীগের উদ্যোগে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আনন্দ সমাবেশের আয়োজন করা হয়। আনন্দ সভায় সভাপতিত্ব করেন খালেদা মোস্তাক কুরেশি এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন আখতার। সভায় বক্তব্য রাখেন আঞ্জুমান আরা অঞ্জু, হুসনা আরা মতিন, নাজমা হোসেন, রাজিয়া রহমান, সাজিয়া স্নিগ্ধা, শাহনাজ সুমি সহ অনেকেই। সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা। এবার বাংলাদেশ প্রসঙ্গ। কোচিং বাণিজ্য বন্ধে করার নীতিমালা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায় আগামী 7 ফেব্রুয়ারি ধার্য করেছে হাইকোর্ট। এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ রায়ের জন্য দিন নির্ধারণ করেন। এছাড়া ক্লাসে পাঠদানের ব্যর্থতার কারণে কোচিং বাণিজ্য যাকে নতুন ধরনের অপরাধ বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত দেখুন রিপোর্টে। বেশ কিছু বছর ধরেই এমন অভিযোগ আছে শিক্ষার্থীদের কোচিংয়ে যেতে বাধ্য করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা। এর বিরুদ্ধে বারবার অভিযান হলেও বাণিজ্য পুরোদমে থামানো যায়নি এখনও। গত বছর আইডিয়াল স্কুলের 3 শিক্ষক কোচিং বাণিজ্য বন্ধে করা নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিটও করেন। সেই রিটের রায়ের দিন ধার্য করে হাইকোর্ট বলছে কোচিং বাণিজ্য একটি নতুন ধরনের অপরাধ। ক্লাসে পড়ার ব্যর্থতার কারণে কোচিং বাণিজ্য হচ্ছে, অনেক কারণেই হচ্ছে। কারণ যিনি একজন শিক্ষক, যিনি ক্লাস নিচ্ছেন, উনি মাইন্ডটা অ্যাপ্লাই করছেন না ভালোভাবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস আওয়ারে কোচিং হচ্ছে। আদালত তো খুব একটা প্রাসঙ্গিকভাবে মানে আদালতের কাছে প্রশ্নটা আসছে যে ক্লাসের ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্যটা মানে ডেভেলপ হয়েছে। শুনানিতে নীতিমালা করে কোচিং বাণিজ্য বন্ধ ও এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা যায় কিনা তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। এ সময় অ্যামিকাস কিউরির সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল বলেন, শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণেই ক্লাসের চেয়ে কোচিং বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান, রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। এর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটার একটু ব্যাখ্যা দিয়েছেন যে যদি কোচিং বাণিজ্য হয় সবাই তো সমান সুযোগ পাবে না, 1 নাম্বার 2 যে মানে ওয়ার্কিং আওয়ারের মধ্যে যে ক্লাসরুমগুলা যেখানে তাদের রাইট শিক্ষা একটা অধিকার, সেভাবে উনি ব্যাখ্যা দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নীতিমালার আওতায়, যে অরিজিনাল আইন না থাকা সত্ত্বেও নীতিমালা দিয়ে তো আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না, আপনাকে তো আইন থাকতে হবে। আইন নেই অথচ নীতিমালা, এটা আইন কতটুকু পারমিট করে, এটাও ব্যাখ্যা চেয়েছে। অ্যামিকাস কিউরি ফিদা এম কামাল ব্যাখ্যা করেছেন কোচিং বাণিজ্য হলে কি হতে পারে বা না পারে। কোচিংয়ের সুযোগ রাখা যেতে পারে কিনা তা জানাতে তিনি আদালতের কাছে সময় চেয়েছেন। আদালত তার আবেদনের প্রেক্ষিতে আগামী 7 ফেব্রুয়ারি রায় প্রদানের জন্য দিন ধার্য করেছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। কর্মক্ষেত্রে চিকিৎসকরা উপস্থিত না থাকলে ওএসডি করতে এবং নার্সরা রোগীদের সঠিক সেবা না দিলে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সহ সব হাসপাতালে চিকিৎসা সেবার মান জরিপ করা ও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শনে গিয়ে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন রিপোর্টে। সরকার গঠনের পর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় রোববার আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। সকাল 10:30টায় সেখানে পৌঁছেই উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন 1996 থেকে 2001 ও গেল 2 মেয়াদে স্বাস্থ্য খাতে নেয়া তার সরকারের নানান পদক্ষেপের কথা। এ সময় রোগীদের ঠিকঠাক সেবা নিশ্চিত না করলে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। সবার আগে দরকার প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করতে হবে, যে হাসপাতালগুলিতে কত রোগী যাচ্ছে, কতজন অ্যাটেন্ডেন্ট, ডাক্তার সেখানে থাকছে না কেন, যাদেরকে সেখানে
বদলি করা হবে, তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই, নতুন ডাক্তার দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক, কিন্তু রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। অনেক প্রাইভেট জায়গা আছে কাজের অসুবিধা নাই, আমরা আবার নতুন ট্রেনিং করে নিয়ে আসবো। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও রোগীদের রোগের ইতিহাস ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যতই সংকটাপন্ন রোগী হোক ফিরিয়ে না দিয়ে হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ম নীতির মধ্যে আনারও পরামর্শ দেন শেখ হাসিনা। আমাদের ডাক্তাররা সবসময় প্রাইভেট চিকিৎসা দিতেই পছন্দ করে। পৃথিবীর বহু দেশে আছে সরকারি চাকরি যতদিন করে ততদিন কিন্তু তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারে না, এবং যার জন্য অনেক, এমনকি সিঙ্গাপুরেও আপনারা যাবেন, NUH এর ডাক্তাররা কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে ওই হাসপাতালের মধ্যে আলাদা ব্যবস্থা আছে, সেখানে করা হয়। আমরা আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেই ধরনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এটা কিন্তু আমরা অন্যান্য জেলা হাসপাতালেও করে দিতে পারি, অথবা আমরা আর একটা কাজ করতে পারি, হয়তো তাদেরকে একটা আলাদা মানে নন প্র্যাকটিস যারা, তাদের জন্য একটা বিশেষ প্রণোদনের ব্যবস্থা করা যেতে পারে, যে যারা করবেন না। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না উল্লেখ করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন সরকার প্রধান। তাগিদ দেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষা ও সেবার মান বাড়ানোর। আমাদের লক্ষ্য যে প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দেব। আর মেডিকেল কলেজগুলো এখন তৈরি হচ্ছে, অনেকগুলি সরকারি আছে, বেসরকারি আছে, তবে বেসরকারিগুলির মানে দিকে আমাদের একটু নজর বাড়াতে হবে, এবং চিকিৎসা সেবাটাও যাতে মানসম্মত হয় সেই ব্যবস্থা করতে হবে। উপজেলা পর্যায়ে আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নবীন চিকিৎসকদের শিক্ষানবিশ সময়কালের 1 বছর নিজ মেডিকেলে ও 1 বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করার ব্যবস্থা নিতেও নির্দেশনা দেন শেখ হাসিনা। রকুনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তৌহিদ জুয়েলের হত্যাকারীদের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও নিহতের স্বজনেরা। রবিবার শহরের আলতাফউদ্দিন স্কয়ারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি শিক্ষক চিত্তরঞ্জন দাস, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষক অনিশ তালুকদার বাপ্পু ও নিহত জুয়েলের বড় ভাই সিলেট মদনমোহন কলেজের শিক্ষক শোয়েবুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষককে এভাবে দিনে দুপুরে হত্যার 1 বছর পেরিয়ে গেলেও আজও মামলার কোনো সুরাহা হয়নি। আসামিরা অনেকেই ধরাছোঁয়ার বাইরে, যাদের ধরা হয়েছে তারাও জামিনে বেরিয়ে গেছে। এছাড়া মামলার তদন্তে প্রতিবেদনেও পুলিশ প্রভাবিত হয়ে আসামিদের বাঁচানোর চেষ্টা করছে। দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে মামলার বিচার কাজ শেষ করে দোষীদের ফাঁসির দাবি জানান বক্তারা। সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কিবরিয়ার স্মৃতি ফাউন্ডেশন ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে কিবরিয়া সহ অন্যান্য নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, কিবরিয়া ফাউন্ডেশনের আহ্বায়ক প্রফেসর আবিদুর রহমান, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার না হওয়াটা দুঃখজনক। পরে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ পুলিশ সেবা সপ্তাহ 2019-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার বেলুন ও পায়রা উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার SM ফজলুল, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল শৈলেল চাকমা, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী সহ বিভিন্ন থানার ওসি সহ পুলিশ সদস্যরা। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ সদর মডেল থানায় গিয়ে শেষ হয়।
দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রিন্স ফিলিপ তার গাড়ির ধাক্কায় এক নারী আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ক্ষতিকর কন্টেন্ট সরাতে ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়া ফার্মগুলো বন্ধ করে দেওয়া হতে পারে, সতর্ক করেছেন যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক। এবং কর্মক্ষেত্রে চিকিৎসকরা উপস্থিত না থাকলে ওএসডি করতে এবং নার্সরা রোগীদের সঠিক সেবা না দিলে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।